শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের নবম অধ্যায়টা শুরু করেছিলাম সামগ্রিক আয় ব্যয় দিয়ে কিছু টপিক আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার আজকের আলোচনাটা হচ্ছে সামগ্রিক ব্যয় নিয়ে। আমরা এর আগে সামগ্রিক আয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি যে একজনের আয় সেটা অন্যজনের ব্যয়, তাহলে সামগ্রিক আয় মানে হচ্ছে সামগ্রিক ব্যয়। তাহলে একজনের জন্য যেটা হয় অন্যজনের জন্য সেটা ব্যয়। যে আমি কিনতে গেছি, কোনো একটা কিছু কিনেছি, যার কাছ থেকে কিনেছি সে আমার কাছে কি করেছে, বিক্রি করেছে, এটা আমার জন্য ব্যয়, তার জন্য কি আয়। কিন্তু সে আবার অন্য একটা জিনিস কিনতে গিয়ে তার ব্যয় হবে, তাহলে তার জন্য সেটা ব্যয়, আবার যার কাছ থেকে সে জিনিস কিনবে তার জন্য সেটা আয়। তার মানে পুরো অর্থনীতিতে একজনের যেটা ব্যয় অন্যজনের সেটা আয়। তারপরে অর্থনীতির ভাষায় সামগ্রিক ব্যয় জিনিসটা হচ্ছে কোন অর্থনীতির সকল চূড়ান্ত পণ্য, চূড়ান্ত মানে যেটা সরাসরি আমরা একেবারে বুক করে ফেলতে পারবো, চূড়ান্ত পণ্য এবং সেবার বর্তমান মূল্যকে সামগ্রিক ব্যয় বলা হয়। তাহলে সামগ্রিক ব্যয়কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, তো বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আবদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয়টা কিভাবে কি করা হয়, গণনা করা হয়, কিভাবে ব্যাখ্যা করা হয়। এটা হচ্ছে আবদ্ধ অর্থনীতি, অর্থাৎ একটা দেশের সাথে বাইরের দেশের কোনো সম্পর্ক থাকবে না, শুধুমাত্র ওই দেশের অর্থনীতিটাই কি হবে এক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু হবে, অর্থাৎ এটা আবদ্ধ থাকবে, বাইরের দেশের সাথে কোনো সম্পর্ক নেই, যার মধ্যে থাকবে সি, আই এবং জি। তাহলে সি দিয়ে আমরা কি দেখাচ্ছি, কনজাম্পশন মানে ভোগ, সি দিয়ে কি দেখাচ্ছি আমরা, ভোগ, আর আই দিয়ে দেখাচ্ছি বিনিয়োগ, ঠিক আছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট, এবং জি দিয়ে দেখাচ্ছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তো সরকারি ব্যয়। তাহলে এই তিনটা ব্যয় মিলে হচ্ছে কি আবদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়। এই তিনটা ব্যয় মিলে আবদ্ধ অর্থনীতিতে কি হয়, সামগ্রিক ব্যয় বিবেচনা করা হয় বা গণনা করা হয় বা পাওয়া যায়। এবার দ্বিখাত বিশিষ্ট, অর্থাৎ খাত হবে শুধুমাত্র দুইটা, পরিবার এবং উৎপাদন প্রতিষ্ঠান। আমরা আগেও আলোচনা করেছি পরিবার এবং উৎপাদন প্রতিষ্ঠান। তাহলে এক্ষেত্রে কি থাকবে না, কোন ধরনের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থাকবে না, তাহলে কিন্তু শুধু থাকবে কি সি প্লাস আই, অর্থাৎ ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়। আর যদি তিন খাত বিশিষ্ট অর্থনীতি হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে কি যুক্ত হবে, এই যে আবদ্ধ অর্থনীতির মতোই তিন খাত বিশিষ্ট যদি হয় সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়। তাহলে এক্ষেত্রে সরকারের অংশগ্রহণ থাকবে, কারণ এখানে খাত কয়টা, তিনটা, অর্থাৎ পরিবার এবং উৎপাদন প্রতিষ্ঠান ছাড়াও আরেকটা খাত এক্ষেত্রে অন্তর্ভুক্ত হচ্ছে, সেটা হচ্ছে সরকারি ব্যয়। আর যদি সেটা মুক্ত অর্থনীতি হয়, অর্থাৎ শুধুমাত্র আমাদের দেশের অর্থনীতিতে কিনা, সেটা আবদ্ধ নয়, আবার এক্ষেত্রে কি হবে, বাইরের দেশের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে, তাহলে এক্ষেত্রে কি যুক্ত হবে, আমদানি এবং রপ্তানির পার্থক্য। তাহলে এক্স দিয়ে কি দেখায়, আমদানি এবং রপ্তানি পার্থক্য, অর্থাৎ এক্স মাইনাস এম, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ আয় থেকে, অর্থাৎ রপ্তানি আয় থেকে রপ্তানি ব্যয়টা কি করা হয়, বাদ দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে এটা হবে মুক্ত অর্থনীতি, তার মানে বাইরের দেশের সাথে আমাদের একটা কি থাকবে, সম্পর্ক থাকবে। তাহলে আমরা কি দেখছি যে এই যখনই সেটা আবদ্ধ অর্থনীতি হয়, এই আবদ্ধ অর্থনীতির ব্যাখ্যাটা দিয়েছিলেন কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা আছে তারা। আর এই যে তিন খাত বিশিষ্ট অর্থনীতি বা মুক্ত অর্থনীতি যে ব্যাখ্যাটা আছে, তিন খাত বিশিষ্ট অর্থনীতির ব্যাখ্যাটা যেটা আছে সেটা দিয়েছেন কেনশীয় অর্থনীতিবিদ যারা আছে তারা, ঠিক আছে। এরপর আমরা আসি ভোগ ব্যয়টা কি, যে আমি বলেছি এক্ষেত্রে ভোগ ব্যয় আছে, বিনিয়োগ ব্যয় আছে, সরকারি ব্যয় আছে। ভোগ ব্যয়টা কি, ভোগ ব্যয়টা কি সেটা আমি দেখাচ্ছি, তার সাথে একটা চিত্র সহ আমি এঁকে দিচ্ছি। তাহলে আমরা কি দেখছি, এই যে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, এই তিনটা ব্যয়কে আমরা একসাথে করলে যেটা পাই সেটাই হচ্ছে তো সামগ্রিক ব্যয়। তাহলে ভোগ ব্যয়টা কি, ভোগ ব্যয় অর্থাৎ আমরা যা থেকে উপযোগ পাই, কোনো একটা কিছু ভোগ করার পরে আমরা যে উপযোগটা পাই, আর এই উপযোগের জন্য আমাদের কি করতে হয়, ব্যয় করতে হয়, এটাকে বলা হয় ভোগ ব্যয়, এটাকে বলা হয় ভোগ ব্যয়। এখন এই ভোগ ব্যয়কে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগটা কি, আমাদের আয় থাকলেও আমাদের ভোগ করতে হয়,
আবার আয় না থাকলেও সেটা আমরা কি করে থাকি, ভোগ করে থাকি। অর্থাৎ যে ভোগটা করার জন্য আমাদের কোনো ধরনের কি করতে হয় না, খরচ করতে হয় না, এটাকে বলা হয় স্বয়ম্ভূত ভোগ। এবং এই স্বয়ম্ভূত ভোগটা থাকবে শুধুমাত্র স্বল্পকাল, অর্থাৎ স্বল্প সময়ের জন্য। যেমন ধরো তোমরা প্রত্যেকদিন একই রাস্তা দিয়ে হেঁটে কোথায় আসছো, কলেজে আসছো, তাহলে ওই রাস্তাটাতেই হাঁটার জন্য তোমাদেরকে কি আলাদা কোনো পেমেন্ট করতে হয়, করতে হয় না। কিন্তু গাড়িতে আসলে হয়তো তোমাদেরকে গাড়ি ভাড়া দিতে হয়, কিন্তু তোমরা যদি হেঁটে আসো তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে হয় না, তাহলে তোমরা ওই রাস্তা থেকে একটা সুবিধা পাচ্ছ, ওটাকে বলা হয় ভোগ। এবং এই ভোগটাই হচ্ছে কি স্বয়ম্ভূত ভোগ, এটাকে বলা হয় স্বয়ম্ভূত ভোগ। রাস্তার পাশে কেউ একটা নলকূপ দিয়েছে ফ্রিতে পানি পান করার জন্য, তাহলে ওই পানিটা পান করার জন্য তাকে কোনো ধরনের কি করতে হচ্ছে না, কোনো ধরনের পেমেন্ট করতে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। এরপর হচ্ছে প্ররোচিত ভোগ। আয় থাকলে আমার ভোগ হবে, আয় না থাকলে আমার কোনো ধরনের ভোগ নাই। তো আমি আয় করতে পারলে ভোগ করতে পারবো, আয় করতে না পারলে ভোগ করতে পারবো না। আমার আয় আছে, আমি খেতে পারছি, আমি ভাত খেতে পারছি, ভাতের সাথে তরকারি মাছ মাংস যা আছে তার সবকিছু আমি কি করতে পারছি, ভোগ করতে পারছি। কিন্তু আমার যদি আয় না থাকে আমি কোনো ধরনের কোনো কিছু ভোগ করতে পারবো না। আর এই দুইটা বিষয়কে চিত্রের মাধ্যমে দেখানো যায়। যেমন ধরো এই যে আমি বলছি স্বয়ম্ভূত ভোগ, এই অংশটাই হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। অর্থাৎ আমার আয় থাকুক না থাকুক আমি এই নির্দিষ্ট অংশটা কি করতে পারবো, ভোগ করতে পারবো। আর স্বয়ম্ভূত ভোগটা হচ্ছে যদি আমার ইনকাম বাড়ে আমার ভোগ বাড়বে, আমার ইনকাম যত বাড়বে ভোগের পরিমাণ তত বাড়তে থাকবে। ইনকাম যদি কমে যায় ভোগের পরিমাণটাও কমে যায়। আর 45 ডিগ্রি লাইনটা তো তোমরা বুঝতেই পারছো যে যখন একটা সমকোণের মাঝখান বরাবর একটা কোণ আঁকা হয় তাকে বলা হয় 45 ডিগ্রি লাইন, ঠিক আছে। আর এই স্বয়ম্ভূত প্ররোচিত বক্ররেখাটা সবসময় কোথায় থাকে, 45 ডিগ্রি লাইনের নিচে থাকে। কারণ আয় বাড়লে ভোগও বাড়বে, আয় কমলে ভোগও কি হয়ে যাবে, কমে যাবে। এরপর আমরা আসি বিনিয়োগে। তাহলে এখন আমরা দেখছি বিনিয়োগ ব্যয়টা কি। বিনিয়োগটা হচ্ছে মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণ। তাহলে বিনিয়োগটা আমরা কেন করছি, উৎপাদনের জন্য। উৎপাদন করতে আমাদের কি লাগে, মূলধন দ্রব্য লাগে। তাহলে মূলধন দ্রব্যের জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে কি বিনিয়োগ ব্যয়। তাহলে বিনিয়োগ ব্যয় হচ্ছে ওই সকল দ্রব্যের জন্য ব্যয় যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে আয় প্রাপ্তিতে সহায়তা করে, অধিক হারে আয় প্রাপ্তি। অর্থাৎ আমি যদি ব্যয় না করি কিসের জন্য, বিনিয়োগ ব্যয়টা না করি, তাহলে আমার তো অতিরিক্ত আয় হবে না। তাহলে অত্যাধিক আয়ের জন্য সময়ের প্রেক্ষিতে অতিরিক্ত আয় পাওয়ার জন্য যে ব্যয়টা করা হয় সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। আর এই বিনিয়োগ ব্যয়টা স্বল্পকালেও হতে পারে, দীর্ঘকালেও হতে পারে, পরিকল্পিত হতে পারে, অপরিকল্পিত হতে পারে। পরিকল্পিত মানে আমি নির্দিষ্ট একটা সময় বিবেচনা করে অত্যাধিক সময়ের জন্য অধিক পরিমাণ লাভের জন্য আমি বিনিয়োগ করছি, সেটা হচ্ছে পরিকল্পিত। অপরিকল্পিত হচ্ছে যে আমি করেছি বিনিয়োগ, লাভ হলে হবে, না হলে এক্ষেত্রে আর নাই। তাহলে এক্ষেত্রে বিনিয়োগ ব্যয়টাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বয়ম্ভূত বিনিয়োগ আর একটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। ঠিক একেবারে ভোগের মতো। স্বয়ম্ভূত বিনিয়োগ অর্থাৎ আয় থাকলেও বিনিয়োগ হবে, আয় না থাকলেও বিনিয়োগ হবে। যেমন ধরো একজন ভোক্তা বা একজন উৎপাদনকারী বিনিয়োগ নাও করতে পারে, আমি বিনিয়োগ নাও করতে পারি, কিন্তু সরকারকে একটা দেশের অর্থনীতি পরিচালনার জন্য অবশ্যই অবশ্যই কি করতে হয়, বিনিয়োগ করতে হয়। অর্থাৎ বিনিয়োগটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, চলে আসে। এটাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ। অর্থাৎ আমার ইনকাম বাড়লেও বিনিয়োগের কোনো পরিবর্তন হবে না, বিনিয়োগ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, অর্থাৎ এই পরিমাণ বিনিয়োগ অবশ্যই হবে। অর্থাৎ আয় যদি শূন্য হয়, ঠিক আছে, আয় যদি শূন্য হয় তাহলে কিন্তু বিনিয়োগটা কি হবে, নির্দিষ্ট থাকবে। এই যে আই নট পরিমাণ, সেটা ইনকাম যখন y1 তখন এ পরিমাণ, এখান থেকে এই পরিমাণ আগে যা ছিল তাই। যদি ইনকামটা বেড়ে y2 হয় তাও আগের পরিমাণই থাকবে। অর্থাৎ এই y1 পরিমাণ, বি y2 পরিমাণ। অর্থাৎ বিনিয়োগের কোনো পরিবর্তন হচ্ছে না আয় বাড়া সত্ত্বেও। আর একটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। প্ররোচিত বিনিয়োগটা কি, যখন আয় বাড়বে সাথে সাথে বিনিয়োগটা বাড়বে। কারণ আমরা জানি আয় বাড়লে কি বাড়বে, সঞ্চয় বাড়বে, সেভিংসটা বাড়বে। আমার আয় বেড়েছে, আগে 10,000 টাকা ছিল এখন 15,000 টাকা হয়েছে, যার কারণে আমি আগে যেখানে 2,000 টাকা সেভিংস করতাম এখন সেখানে আমি 3,000 টাকা সেভিংস করছি। তাহলে আমার কি হয়েছে, সঞ্চয়টা বেড়ে গেছে। সঞ্চয় বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগটা বেড়ে গেছে, যার কারণে আয় বেড়ে y1 হলে বিনিয়োগের পরিমাণ বেড়ে y1 হয়েছে। আয় বেড়ে y2 হলে বিনিয়োগের পরিমাণ বেড়ে by2 হয়েছে। তাহলে আমরা দেখছি আয় বাড়ার সাথে সাথে
প্ররোচিত বিনিয়োগটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে জাতীয় আয়, সুদের হার, অর্থের পরিমাণ, অর্থের যোগান, প্রযুক্তিগত উদ্ভাবন, বিভিন্ন কারণে বিনিয়োগটা কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এরপর আসি আমরা সরকারি ব্যয়। সরকারি ব্যয়টা কখন হয়? সরকার সবসময় ব্যয় করে থাকে কি জন্য? জনগণের লাভের জন্য বা জনগণের উপকারের জন্য। সরকার সবসময় জনগণের উপকারের জন্য ব্যয় করে থাকে। তাহলে এই ব্যয়টা সরকারের যেটা ব্যয় উন্নয়নের জন্য সেটা আয়। যেমন ধর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার কি করছে, ব্যয় করছে। সরকারের ব্যয় সেটা উন্নয়নের জন্য আয়। সরকার অনেক ধরনের ব্যয় করতে পারে, রাজস্ব ব্যয় করতে পারে, উন্নয়ন ব্যয় করতে পারে। এই যে আমাদের এখন পদ্মা সেতু প্রায় শেষ পর্যায়ে, পদ্মা সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে কিসের জন্য? এটা উন্নয়ন প্রকল্প, এটা হচ্ছে একটা উন্নয়ন প্রকল্প। তাহলে সরকার এক্ষেত্রে কি করছে, ব্যয় করছে। আর যেখানে ওরা এখানে অনেকজন শ্রমিক কাজ করছে, অনেকগুলো মূলধনী দ্রব্য কিনতে হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ব্যয় হচ্ছে। তাহলে এই যে শ্রমিক কাজ করছে তাদের একটা ইনকাম হচ্ছে, তাদের ইনকাম হওয়ার সাথে সাথে তাদের চাহিদাটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, যেটা সরকারের জন্য ব্যয় সেটা অন্যজনের জন্য আয়। তাহলে সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কি করতে পারে, ব্যয় করতে পারে। আর এই উন্নয়ন ব্যয়টা হয় শুধুমাত্র একবার। তাহলে আমরা কি দেখছি, যে যখনই আমরা ব্যয়টা অর্থাৎ সামগ্রিক ব্যয়টা বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে আমাদের ভোগ ব্যয় চলে আসবে, বিনিয়োগ ব্যয় চলে আসবে, সরকারি ব্যয়টাও এক্ষেত্রে কি হবে, অন্তর্ভুক্ত হবে। আর এই তিনটা ব্যয় মিলেই কি পাওয়া যাবে, সামগ্রিক ব্যয়টা পাওয়া যাবে। আমি আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। বাসায় নিজেরা একটু পড়ে নিবে, আশা করি পারবে। আজকে এটুকুই, ধন্যবাদ সবাইকে।